পিআর সহ 5 দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন নেতারা। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে তারা প্রতিহত করবে। নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করার শঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। আইনের আওতায় আসছে দাগী অপরাধী। গুজব ঠেকাতে তৎপর সব সংস্থা। সমাজ অস্থির হলে শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এখনও চূড়ান্ত হয়নি প্রতীক। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিরতা তৈরির চেষ্টা। সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্র সফরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তবে ভোট বানচালে আওয়ামী লীগকে কিছু আন্তর্জাতিক মহল সহযোগিতা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। জাতীয় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এই কথা বলেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। সালাউদ্দিন আহমদ বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র জনগণ মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল কর্মসূচিও পালন করে।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। দাবি আদায়ে 11 দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় পিআরে ভোট হলে স্বৈরাচার পুনর্বাসনের দাবি অপ্রাসঙ্গিক বলেও জানান পরোয়ার। আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দিন একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। গণহত্যাকারীদের বিচার চাইছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আতাউর কাউসার। যাচ্ছি তার কাছে। কাউসার, ইতিমধ্যে আমরা জেনেছি যে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন আবারও 5 দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, আন্দোলন করছেন এবং তারা বলছেন যে পিআর পদ্ধতি তারা চান। পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে একটি অভিযোগও আছে। তারা আবার এটাও বলছেন যে তারা আন্দোলনে থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন চান। তো এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে যে আবারও সর্বপ্রথম সেটি দিয়ে শুরু করছি যে এটি কিন্তু দ্বিতীয় দফায়, অর্থাৎ দ্বিতীয় দফা তারা যেই কর্মসূচি দিয়েছে এর আগে 18 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর জামাতে ইসলামী সহ আরও 7টি ইসলামী দল, মোট 8টি দল মিলে কিন্তু 3 দিনের পৃথক পৃথক কর্মসূচি তারা দিয়েছিলেন এবং সেই কর্মসূচিতেও এ ধরনের বিষয় ছিল। তারা পিআর নিয়ে কথা বলেছেন এবং ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী বাংলাদেশ তারা দুজনই বা তারা দুটি দলই কিন্তু উভয় কক্ষেই পিআর চেয়েছে, অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষ দোনো কক্ষেই পিআরের মাধ্যমেই নির্বাচন হবে, এ ধরনের বিষয় তারা দাবি তুলেছিলেন এবং একই সাথে জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তি তারা চেয়েছেন। এ দুটি মূলত তাদের অন্যতম একটি চাওয়া ছিল এবং এর সাথে আরেকটি বিষয় তারা বারবার করে বলছেন, সেটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। নির্বাচনে তারা লেভেল প্লেয়িং ফিল্ড চান। তো এটি ছিল তাদের প্রথম দফার আন্দোলন এবং আজ তারা সংবাদ সম্মেলন করে দ্বিতীয় দফার যে আন্দোলন তারা দিচ্ছে, সেই দ্বিতীয় দফার আন্দোলন শুরু হবে এই আজ থেকেই, অর্থাৎ আগামীকাল থেকে অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত তাদের একটি কর্মসূচি থাকবে এবং পরবর্তীতে তারা বলছেন যে এই অক্টোবর মাসের মাঝামাঝিতে তারা জনসভা করবে এবং প্রথম যে কথাটি বলছিলাম যে অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত যে সময়, এই সময়ে তারা গণসংযোগ করবেন। গণসংযোগের মাধ্যমে তারা তাদের যে দাবিগুলো পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি এ ধরনের বিষয়গুলো নিয়ে তারা মানুষের সাথে জনসংযোগ করবেন। এটি হচ্ছে তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির অন্যতম লক্ষ্য। তো এটির কিন্তু বিপরীত মত রয়েছে এবং অন্যতম যে রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপি, সেই রাজনৈতিক দল বিএনপি বলছে যে জামাত এবং ইসলামী আন্দোলন যেই দাবি নিয়ে মাঠে নেমেছে পিআর, তাদের এই দাবি বা তাদের এই উদ্দেশ্য সফল হবে না। তো এটি কিন্তু আসলে নতুন বিষয় নয়। আমরা বেশ কিছু সময় ধরেই দেখছি আসলে জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপির মধ্যে মূলত এই একটি বিষয় নিয়ে একটি দ্বিমত চলছে এবং সেই দ্বিমতটি আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে যে কথা বলেছিল জামাত ইসলামের প্রতিনিধিরা সেখানে ছিলেন, বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ অধিকাংশ সময় সেখানে উপস্থিত ছিলেন। সে সময় আমরা দেখেছিলাম যে এই বিষয়টি খুব কড়াভাবে বা খুব ভারীভাবে উঠে এসেছিল বারবার যে পিআরের পদ্ধতি নিয়ে একটি বড় ধরনের দ্বিমতে উভয় দলের মধ্যে রয়েছে এবং তখন থেকেই বিএনপি বলছে যে পিআরের বিষয়ে আমরা নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা দায়িত্বে আছেন, যে পরিবেশ স্বাভাবিক রাখতে তারা চেষ্টা করছেন। এছাড়া আর কি তথ্য আছে র্যাব, পুলিশ, বিজেপির?
এই বিষয়ে আরও কিছু তথ্য আছে, তো সেই তথ্যটি দেওয়ার আগে আজ এই বিষয়ে আবার একটি প্রতিবেদন প্রচার হয়েছে। প্রথমে সেই প্রতিবেদনটি একটু দেখতে চাই। তো যে বিষয়টি নিয়ে প্রতিবেদন হয়েছে যে নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আলাদা অনুষ্ঠানে পুলিশ, র্যাব ও এনটিএমসি প্রধান আরও বলেন, ভোট আয়োজনে পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। পরিবেশ ঠিক রাখতে দাগী অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। গুজব ঠেকাতে তৎপর রয়েছে সব সংস্থা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে আইন শৃঙ্খলা ও নজরদারি কার্যক্রমে জড়িত সব সংস্থাও। র্যাব মহাপরিচালক জানান, অস্থিতিশীলতা তৈরির পথ বন্ধ করে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার আধ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো এই প্রশ্ন তুলে পুলিশ প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্টও করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। দুর্গাপূজার নিরাপত্তা ও পরিবেশ মনিটরিং করতে অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে এনটিএমসিএ পরিচালক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি মহল। গুজব ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেক করছি এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এরপর আর কিছু নাই, কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে। গতবারের তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা এটা করছেন। আরো জানান, নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। 31,576 আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। তো এই যে প্রতিবেদনটি দেখলেন এবং এই প্রতিবেদনে যে বিষয়টির কথা বলা হয়েছিল যে নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছে একটি মহল, বিভিন্ন মহল, এবং এই বক্তব্যটি ছিল পুলিশ প্রধানের। এবং তিনি ব্যাখ্যা করেছেন যে পাহাড়ে অর্থাৎ খাগড়াছড়িতে যে ঘটনা ঘটছে সেটিকেও আসলে তারা মনে করছেন যে এটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি অপচেষ্টা। না হলে তারা বলছেন যে পুলিশের কোনো গাফিলতি ছিল না। একটি ধর্ষণের অভিযোগ ওঠার পরে যা যা করণীয় তার প্রত্যেকটি বাংলাদেশ পুলিশ করেছে। তা সত্ত্বেও ওখানে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তারা এটাকে মনে করছেন যে নিশ্চয়ই কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই এই ঘটনাটি ঘটিয়েছে এবং সেটিকেই একটি কারণ হিসাবে তারা বলছেন যে নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছেন বিভিন্ন মহল। এবং এর পাশাপাশি আরেকটু বিষয় বলতে চাই যে র্যাবের মহাপরিচালক তিনিও আজকে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ভোটের পরিবেশ ঠিক রাখতে দাগী আসামিদের বা দাগী অপরাধীদের ধরা হচ্ছে। কারণ বলা হচ্ছিল যে ভোটের পরিবেশ, সেই ভোটের পরিবেশ বিনষ্ট করার পেছনে নানান মহল জড়িত আছে এবং এই যে নানান মহল জড়িত আছে তারা কিন্তু এই দাগী অপরাধীদেরকেই ব্যবহার করে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে। এবং একই সাথে একটি উল্লেখযোগ্য জিনিস আছে, সেটি হচ্ছে যে প্রচুর লুট করা অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো উদ্ধারেও তারা কাজ করছেন। এই সব মিলিয়েই আসলে র্যাব পুলিশ বলছেন যে নির্বাচন যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। গুজবের ব্যাপারটা নিয়ে তারা গুজবের বিষয়টি যে এই যে বর্তমানে আপনার দেশে শারদীয় দুর্গোৎসব চলছে এবং এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। বিভিন্ন সময় দেখা গেছে যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য নানা ধরনের গুজব সৃষ্টি করা হয় বা নানা ধরনের গুজব ছড়ানো হয়, যার প্রেক্ষিতে কিন্তু ধর্মীয় একটি বাংলাদেশ আপনি জানেন যে ধর্মীয়ভাবে যথেষ্ট স্পর্শকাতর একটি বিষয় এবং যার প্রেক্ষিতে অনেক মানুষ এই গুজবগুলোকে কান দিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তো সেই বিষয়গুলো যাতে কোনোভাবেই না হয় সেটি কারণেই এনটিএমসি ডিজি তিনি আজকে বলেছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের লোকজন আছে এবং তারা প্রত্যেকটি পূজা মণ্ডপ মনিটর করছেন কোনোভাবেই যাতে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে। কোনো ধরনের গুজবের বিষয় তারা দেখলে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা কিন্তু তারা কাউন্টার দিচ্ছেন, এমনটিও তারা বলেছেন। কাউসার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন, তবে এখনও চূড়ান্ত হয়নি প্রতীক। বিকেলে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এনসিপির চাওয়া শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। সচিব জানান, বাংলাদেশ
আমজনগণ পার্টি, বাংলাদেশ জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ অংশ নেন। এই 3টি দলের তথ্য পর্যালোচনা করেছে কমিশন। আরও 9টি দলের মাঠ পর্যায়ে তদন্ত হবে। আর বাতিল হয়েছে 7টি দলের আবেদন। 143টি দলের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক বাছাই শেষে 22টি দলের মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে ইসি। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নাগরিক পার্টির চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। দলীয় নিবন্ধন ইস্যুতে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যদি একটি সিটও না পাই বা আমরা শেষ পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয়, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না। যেটা অলরেডি বিএনপি করা শুরু করেছে, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপোষকামিতা থেকে সরে এসে জনগণের সাথে থাকুন। জনগণের সাথে থাকলে আপনারা ভোট পাবেন। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে আপনারা ভয় পেয়েছেন, এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখনো সময় আছে, জনগণের কাতারে দাঁড়ান, জনগণের পক্ষে কাজ করুন। আপনাদের এই দুরবস্থা থেকে আপনাদের এখনো মুক্তির উপায় আছে। বিএনপিকে বাংলাদেশপন্থী রাজনীতিতে নিয়ে আসবেন বলতেছেন, আপনি কি বিএনপিকে বাংলাদেশপন্থী দল হিসেবে মনে করেন না? আপনি অলরেডি দেখেছেন মির্জা ফখরুল একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা জাতীয় পার্টির বিষয়ে কথা বলছে, আওয়ামী লীগের বিষয়ে কথা বলছে। আমরা অলরেডি দেখেছি যে যেই সময় থেকে যেই রিপোর্টটা করা হয়েছিল, যিনি রিপোর্টটা করেছিলেন উনি নিজের আইডিতে এবং ওই পত্রিকায় তারা পাবলিশ করেছে যে মিটিংটা হয়েছিল, মিটিং ছবি পাবলিশ করেছে। ফলত তারা গোজামিল দিয়ে অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক মহলে বিএনপির যে মুখটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, কারণ তারা নিউ কনস্টিটিউশন চায় না। নতুন সংবিধান চাইলে ইন্ডিয়ার যে রাজত্ব সেটা বাংলাদেশে খতম হয়ে যাবে, এবং তারা পিআর পদ্ধতি চায় না। নারীদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন, এই জায়গা থেকে তারা রিজার্ভেশনে রয়েছে। সংস্কার কার্যক্রমে তারা বাধা দিচ্ছে। সো আমরা মনে করি যে বিএনপির ওই জায়গাগুলো থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানো উচিত। অনেকগুলো সিম্বল আপনারা পাবেন যে কি কারণে আমরা এই কথাগুলো বলছি, এবং মানুষের মধ্যে এই ধরনের একটি ভুয়াশা সৃষ্টি হয়েছে যে এই শহীদ জিয়ার হাতে গড়া দলটি, যেটা একটা দেশপ্রেমিক শক্তি ছিল, এটা কেন এখন ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। আমরাও তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা জনগণের সাথে আসুন, জনগণের পক্ষে আসুন। আর যারা বর্তমানে সরকারের উপদেষ্টা রয়েছেন, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি অনেক সিনিয়র লেভেলের উপদেষ্টা দুর্নীতির খবর আসতেছে। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমরা তাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা সিভিল সোসাইটি ছিল, কিন্তু তারা আমাদের সেই এক্সপেকটেশনের জায়গায় তারা থাকতেছে না। এজন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন এবং কোন কোন উপদেষ্টা কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছেন, সেগুলো আমরা জনগণের সামনে পাবলিশ করব। আমরা সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখবো, কাউকে জবাবদিহিতার উপরে স্থান দিব না। জি, একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে ইসি আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করছে এবং একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে যেহেতু ইসি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ব্যক্তি দলের পক্ষ হয়ে কাজ করছে, তো আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এরকম কোনো প্রভাব পড়বে কিনা বা ইসি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে কিনা? পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। পথে পথে রয়ে গেছে কয়েকদিনের সহিংসতার ক্ষতচিহ্ন। মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার 4র্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়িতে আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা
আমরা রিস্কের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা, দেন ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। 2026 সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে সর্বোচ্চ 7,50,000 ও সর্বনিম্ন 5,10,000 টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। 2025 সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজ ছিল 6,99,000 টাকা। এটি এবার 51,000 বেড়ে 7,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 5,10,000 টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হয়েছে। 27 জুলাই থেকে শুরু হওয়া হজের নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। পবিত্র হজ অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী পূজার আয়োজনে সামিল হন সনাতন ধর্মের নানা বয়সী মানুষ। দুর্গাপূজার আরও খবর জানাতে এই মুহূর্তে বনানীতে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম, সিদ্ধেশ্বরীতে আয়েশা সিদ্দিক সামিয়া এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছে মিমের কাছে। মিম, সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমী কিন্তু চলছে আজ, এবং তারা কিন্তু দেবী দুর্গার কাছে প্রত্যাশা করছেন সকল অশুভ শক্তির যেন বিনাশ ঘটে। আমরা যেটি দেখছি যে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে, বিকেলে দুপুরে সন্ধি পূজা এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে কিন্তু তারা নেচে গেয়ে আজকের এই অষ্টমীর দিনটি উদযাপন করছেন। এবং এখানে আমরা রাজধানীর বনানী পূজা মণ্ডপে উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি যে সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা আরতির পরপরই হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠানে যেহেতু এটি বনানীর একটি অভিজাত এলাকার পূজা মণ্ডপ, তো এখানে কর্মকর্তা ছাড়াও সবিজ অঙ্গনের অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন। এখানকার ভক্ত দর্শনার্থীদের সাথে আমরা কথা বলি, যেটি জানতে পেরেছি যে তারা অত্যন্ত পরিমাণে উচ্ছ্বসিত এই আয়োজনে। এছাড়া তারা যেটি প্রত্যাশা করছেন যে সকল ধরনের অশুভ শক্তি, সকল ধরনের জড়া খরা সব কিছু যেন দূর হয়ে যায় দেবী দুর্গার এবছরের আগমনে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন তারা। তো আমরা যেটি দেখেছি যে আজকে সারা দিন কিন্তু দিনের বেলায় পূজা অর্চনা হয়েছে। এছাড়া সন্ধ্যা নামতেই কিন্তু শুরু হয়েছে পূজা আরতি। আমরা একটু যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির এবারের হিসাবে কিন্তু দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগেই কিন্তু এই পূজা মণ্ডপটিতে পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি যেটি বলেছেন যে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তিনি 49টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটার কথা জানিয়েছেন, কিন্তু তিনি প্রত্যাশা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম নিয়মিত চেকিং এবং মনিটরিংয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, সেভাবে যেন তারা নিয়ন্ত্রণ করতে পারেন। ভক্ত দর্শনার্থীরাও তেমনটি প্রত্যাশা করছেন। পুজোর আরও খবর জানবো আমরা রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে। রাজধানীর সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপে আছেন আমাদের সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো তার কাছে সেখানকার পূজার পরিস্থিতি বিস্তারিত। মর্তে এসেছেন দেবী, তাই তো এত আয়োজন করে তাকে স্মরণ করছেন ভক্তরা, তাদের চোখে মুখে ভক্তি শ্রদ্ধা। আজ ছিল অষ্টমী এবং এই অষ্টমী কিন্তু কিছুক্ষণ আগেই মন্দিরের পুরোহিত কিন্তু আরতির মাধ্যমে সেই অষ্টমীর যেই আনুষ্ঠানিকতা আছে সেটি শেষ করেছেন, এবং এর মাধ্যমে কিন্তু আসলে অষ্টমীর যেই আনুষ্ঠানিকতা ছিল আজকে সারাদিন চলছিল সেটি কিন্তু শেষ হয়েছে। জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, এই অষ্টমীতে কিন্তু শুরু হয়েছিল আজকে
আজকে বিহিত পূজার মাধ্যমে এবং পরবর্তীতে কিন্তু আসলে সেই সারাদিন ব্যাপী এই পূজার কার্যক্রম চলে। বিভিন্ন মন্ত্রের মাধ্যমে কিন্তু আসলে মুখরিত ছিল বিভিন্ন পূজা মণ্ডপ, এবং আমরা এই সিদ্ধেশ্বরী মন্দিরে কিন্তু দেখেছি শেষ মুহূর্তে কিন্তু দর্শনার্থীর ভিড় যেমন বেড়েছে, এই মুহূর্তে আসলে যেইটি চলছে এখানে এখন মূলত শেষ দিকের কার্যক্রম চলছে, অর্থাৎ নাচ গানের মাধ্যমে তারা মাকে স্মরণ করছে। এই দেবী মাকে সম্মানের মাধ্যমে আসলে তিনি এই সম্মানে আসলে ভরে উঠছে সাধারণ যে ভক্তরা আছেন তারা। আমরা আসলে এখন চলে যাব, আমার আরেক সহকর্মী আছেন ফেনীতে, সজল আছেন, তিনি জানাবেন সেখানে পূজা মণ্ডপের খবরাখবর। দুর্গাপূজাকে ঘিরে ফেনীতে যে উৎসবের আমেজ বইছে তার পাশাপাশি আজকের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের এই দিনটি তারা অষ্টমী থেকে নবমীর যে সন্ধিক্ষণ এটিকে সন্ধি করবে এবং এই 2 দিনের যে মিলন মেলা এবং সেই বিবেচনায় এরা ধর্মীয়ভাবেও তাদের অনেক গুরুত্ব বহন করে। আপনাকে যদি বলি ফেনীর 150টি পূজা মণ্ডপ গত বছরের চেয়ে 3টি বেড়ে 150 পূজা মণ্ডপকে ঘিরে ব্যাপক সাজসজ্জা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই পূজা অর্চনা হচ্ছে। এবং আমরা দেখছি যে আজকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে যারা দর্শনার্থী রয়েছে তার ভিড় বাড়ছে এবং যারা পুজো উপলক্ষে ঘর থেকে সপরিবারে বের হয়েছেন, বন্ধুবান্ধব সহ বের হয়েছেন, তারা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং খাবার দোকানগুলোতেও তারা বিভিন্ন জিনিস তারা যাচ্ছেন এবং বিভিন্ন শপিং মলেও আমরা দেখেছি ভিড় কেনাকাটা করছেন। সব মিলে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এই উৎসবমুখর পরিবেশকে ধরে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে শীর্ষ পর্যায়ের বিএনপি, জামায়াত, এবি পার্টি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ যারা রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন পূজা যে কমিটির লোকজন তাদের সাথে দেখা করছে এবং আশ্বস্ত করছে যাতে করে এই যে উৎসবটিকে যাতে সার্বজনীন করা যায় এবং যাতে কোনোভাবে নির্বিঘ্ন না হয় এবং এটাকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র সুযোগ যেন কেউ না নিতে পারে, এই জন্য প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন লোকজন বা সব ধর্ম মিলে কিন্তু সচেষ্ট রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ফেনীর পূজা মণ্ডপগুলোতে এই পুজোটি পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার দুর্গাপূজার সবশেষ। ঢাকার বনানী, সিদ্ধেশ্বরী এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিম, আয়েশা সিদ্দিক সামিয়া এবং আতিয়া সজল জানাচ্ছিলেন দুর্গাপূজার এই মুহূর্তের খবরাখবর। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 84, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 85, যা সন্তোষজনক, আর্দ্রতা 61। সিলেট বিভাগে বায়ুর মান 142, এটি সহনীয়, আর্দ্রতা 72%। খুলনা বিভাগের বায়ুমান 75, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 76, এটি সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুমান 89, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 75, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 69 আর সবচেয়ে খারাপ সিলেটে 142। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও, তবে একে প্রহসন হিসেবে দেখছে গাজার সাধারণ মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এই পরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশ।
দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাব আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না, আজ এ সিদ্ধান্ত জানান হাইকোর্ট। দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি 15 ক্লাবকে। কাউন্সিলর তালিকায় না রাখায় বিসিবি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ক্লাব কর্তারা। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কমিশন। এরপর মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে আজ হাইকোর্টে এক রিট হলে 15 ক্লাবকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিব আরও একবার। পিআর সহ 5 দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন নেতারা। এবং দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের। চূড়ান্ত হয়নি প্রতীক। শাপলা নিয়ে স্বৈরাচারী আচরণ করছে ইসি, অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। এ ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।